আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি অনার্স কমপ্লিট করেছি, তারপর আর পড়তে পারি নাই। আমার দ্বারা পড়ালেখা শেষ করা সম্ভব নয়। কয়েকটা টিউশনি আর একটা হোটেলে চাকরি করে নিজের পড়ালেখা, পরিবারের খরচ সব চালাতে হয়। তারপর পড়ালেখা ছেড়ে অনেক অফিসে চাকরির ইন্টারভিউ দিছি, কিন্তু টাকার কারণে চাকরি হয়নি, তাই রিক্সা চালাতে বাধ্য হলাম। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে চাকরি দিয়ে দেবো। আচ্ছা, আমার মোবাইলের গাড়িগুলো কোথায়? আমি শুধু আপনাকে নিয়ে এসেছি, মোবাইল দেখি নাই, আর গাড়ি ওখানে ছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে গেছে। ও আচ্ছা। তারপর আরও কিছুক্ষণ কথা বলে লোকটা নাম্বার দিয়ে চলে গেল। পরের দিন সকালে মিতুর মোবাইল দিয়ে ম্যানেজার আঙ্কেলকে ফোন করে হাসপাতালে আসতে বললাম। তিনি 30 মিনিট পর হাসপাতালে চলে আসলেন। হাসপাতাল থেকে বেরিয়ে ম্যানেজার আঙ্কেলকে নিয়ে মোবাইল শোরুমে চলে গেলাম। একটা মোবাইল এবং সিম কার্ড কিনে বাসায় চলে আসলাম। ম্যানেজার আঙ্কেলকে বললাম থানা থেকে গাড়িটি নিয়ে আসতে। তিনি চলে গেলেন। আমি বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমার মাথায় ব্যান্ডেজ দেখে আম্মু সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, কি রে বাবা, তুই এই 3 দিন কোথায় ছিলি? তোর মাথায় ব্যান্ডেজ কেন? আরে কান্না করছো কেন? আগে ভেতরে চলো, সব খুলে বলছি। ঠিক আছে, আয়। আমি আর আম্মু ভেতরে ঢুকে সোফায় বসলাম। দেখি আব্বু রুম থেকে বেরিয়ে আসছে। আব্বু এসে আমার পাশে বসলো আর বলল, কিরে রাসেল, তুই এই 3 দিন কোথায় ছিলি? তোর মাথায় কি হয়েছে? তাহলে শোনো। তারপর আব্বু আমাকে সব কিছু খুলে বললাম। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখছে, এতে আমরা অনেক খুশি। আর ওই ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহ যেন ছেলেটাকে সব সময় সুস্থ রাখুক। ঠিক আছে, এখন বলো মুনিয়ার ব্যাপারে। তারা কি জানে আমি বাসায় ছিলাম না? তোকে একটা কথা বলি, তুই বাবা রাগ করিস না। কি কথা আব্বু? মুনিয়ার আব্বু আম্মু আমাদের মানা করে দিছে, তারা নাকি তোর সাথে তাদের মেয়েকে বিয়ে দিবে না। মুনিয়া নাকি তোকে বিয়ে করবে না। এটা তুমি কি বলছো আব্বু? আমি মুনিয়াকে অনেক ভালোবাসি। যদি মুনিয়া তোকে ভালোবাসতো তাহলে বিয়ে করবে না কেন? আমার মনে হয় মুনিয়া তোর সাথে অভিনয় করছে। এটা আমি বিশ্বাস করি না। মুনিয়া আমাকে অনেক ভালোবাসে। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। আমি বলি কি, তুই এই মেয়েকে ভুলে যা, আমরা তোর জন্য অন্য জায়গায় মেয়ে দেখি। আমি মুনিয়াকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমি মুনিয়ার সাথে দেখা করব। কেন সে হঠাৎ করে বিয়ে করবে না? আমাকে এসব জানতেই হবে। তুই এখন অসুস্থ, সুস্থ হলে তারপর ওর সাথে কথা বলিস। না আম্মু, আমি এখন সুস্থ আছি। আমি মুনিয়ার সাথে কথা বলতে চাই। এই কথা বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। আব্বু আম্মু পেছন থেকে অনেক ডেকেছে। তাদের কথা না শুনে একটা রিক্সা নিয়ে মুনিয়ার মামার বাসায় চলে এলাম। আমি আগের থেকে মুনিয়ার মামার বাসা চিনি, আগে 2বার এসেছি। আমি বাসার ভেতরে ঢুকে কলিং বেলটা চাপ দিলাম। কিছুক্ষণ পর মুনিয়ার মামি দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি এখানে? মুনিয়া তো তাদের বাসায় চলে গেছে। ও আচ্ছা মামি, মুনিয়া কেন বিয়েটা করছে না সেটা কি বলতে পারবেন? সেটা তো আমি বলতে পারবো না। সে কাউকে কিছু বলে নাই, শুধু বলছে তোমাকে বিয়ে করবে না। আচ্ছা, মুনিয়ার বাসায় ঠিকানাটা দেওয়া যাবে? আমি তার সাথে কথা বলতে চাই। কেন সে বিয়েটা করতে মানা করে দিল? ঠিক আছে, তুমি ভিতরে আসো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। না মামি, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি আমাকে ঠিকানাটা দিন। মুনিয়ার মামি আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে ঠিকানা লিখে আমাকে দিল। আমি আর কোনো কথা না বলে ঠিকানা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর ম্যানেজারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর ম্যানেজার গাড়ি নিয়ে আসলো। ম্যানেজারকে বললাম অফিস ঠিকমতো দেখাশোনা করতে। আমি গাড়ি নিয়ে মুনিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মোবাইল বের করে মুনিয়ার নাম্বারে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ বলছে। অনেকবার কল করলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। প্রায় 5 ঘন্টা পর ঠিকানা মতো চলে আসলাম। মুনিয়াদের বাসার সামনে দেখি পুলিশের গাড়ি। মনে হয় মুনিয়ার আব্বু বাসায় আছে। আমি গাড়ি একটা সাইডে রেখে বাসার গেটের সামনে গেলাম। দারোয়ান আমাকে আটকে দিল। আমি দারোয়ানকে বললাম, প্লিজ আমাকে যেতে দিন, আমি ওসি এবং ওনার মেয়ের সাথে কিছু কথা বলবো। এখন কোনো কথা বলতে পারবেন না, ভিতরে স্যারের মেয়েকে দেখতে এসেছে। দারোয়ানের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা হতে পারে না, মুনিয়া আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি মুনিয়াকে কারো হতে দেব না। আমি দারোয়ানকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে ভেতর ঢুকে গেলাম। বাসার ভিতর ঢুকে দেখি
মুনিয়া বোরখা পরে কিছু মানুষের সামনে বসে আছে। ওসি সাহেব আমাকে দেখে বলল, তুমি এখানে কেন? আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না, সে তো মানা করে দিয়েছে। আমি মুনিয়ার সাথে কথা বলতে চাই। সে কি কারণে আমাকে বিয়ে করবে না? মুনিয়া তোমার সাথে কথা বলবে না, দেখছো না? মুনিয়াকে দেখতে এসেছে, তাদের মুনিয়াকে পছন্দ হয়েছে, এখন বিয়ের তারিখ ঠিক করব। না, মুনিয়া আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি ওকে অনেক ভালোবাসি। তোকে বলছি না মুনিয়া তোর সাথে কথা বলবে না। হঠাৎ মুনিয়া বলে উঠল, আব্বু, ও কি কথা বলবে? আমি তা শুনবো। আমি ওর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। এ বলে মুনিয়া বসা থেকে উঠে উপরে চলে গেল। আমি মুনিয়ার পেছন দিয়ে একটা রুমে ঢুকলাম। রুমের চারপাশে তাকে দেখে এটা মুনিয়ার রুম। পুরো রুমে হাদিসের বইয়ে ভরা, আর কোরআন শরীফও আছে। মুনিয়া আমাকে বলল, তো বলুন, আপনি কি বলতে চান? আমি তো আপনাকে বিয়ে করব না সেটা বলে দিছি। তুমি আমাকে বিয়ে করবে না কেন? কি দোষ করেছি আমি? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করবে না কেন? তোকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি তোকে ঘৃণা করি। তোকে ভালোবাসাটা আমার বড় অপরাধ ছিল। আমি জানতাম না তুই এতটা খারাপ। জানলে কখনো তোকে ভালোবাসতাম না। আমি কি খারাপ করেছি? আমি তো তোমার সাথে খারাপ কিছু করিনি। তুই তো এখন বলবি তুই অনেক ভালো। তোর এই ভালো চেহারার পেছনে যে তুই খারাপ কাজ করিস তা আমি কখনো ভাবতে পারিনি। আমি কি খারাপ কাজ করেছি? দেখতে চাস তুই কি করেছিস? এই দেখ। এই বলে মুনিয়া আমার হাতে তার মোবাইলটি দিল। আমি মোবাইলের দিকে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। মোবাইলে দেখে আমি একটা মেয়ের সাথে উলঙ্গ অবস্থায় জড়ি ধরে শুয়ে আছি। মেয়েটাকে আমি চিনি না, মেয়েটার শরীরও কিচ্ছু নেই, প্রায় 5-6টা পিক। তখন আমি মুনিয়াকে বললাম, মুনিয়া বিশ্বাস করো, আমি এই মেয়েকে চিনি না, ওর সাথে আমার কিছুই হয়নি, এখানে আমাকে ফাঁসানো হয়েছে। ও তাই নাকি? তাহলে তোর মোবাইলে ওই মেয়ের কথা আসলো কিভাবে? এবং তোর আর ওই মেয়ের বিভিন্ন পোশাকের ছবি আসলো কোথা থেকে? দেখ তোর মোবাইলে। আমি মুনিয়ার হাত থেকে মোবাইলটি নিয়ে দেখতে লাগলাম। দেখি মেয়েটার সাথে আমার অনেকগুলো ছবি, বিভিন্ন পোশাকে, এবং আমার শরীরে বিভিন্ন পোশাকের ছবি। সবগুলো আমাকে বিছানায় জড়িয়ে ধরা ছবি। আমার মাথায় তো কিছুই আসছে না। এই মেয়েটা কে? আমাকে কেন ফাঁসালো? নাকি এর ভিতরে মারিয়ার হাত আছে? ও তো বলেছে আমি যদি তার না হই তাহলে সে আমাকে কারো হতে দেবে না। মুনিয়া বিশ্বাস করো, এসব কিছু সাজানো নাটক, আমাকে তোমার কাছ থেকে সরানোর জন্য এসব কিছু কেউ করেছে। আর আমার মোবাইল কিভাবে তোমার কাছে আসলো? 2 দিন আগে একটা লোক দারোয়ানের কাছে প্যাকেট দিয়ে গেছে। দারোয়ান আমাকে এনে দিয়েছে। তখন প্যাকেট খুলে দেখি তোমার মোবাইল। তার আগে একটা অচেনা আইডি থেকে আমার মোবাইলে তোর এইসব ছবি কেউ পাঠায়। মোবাইলটা দেখে চিনতে পারলাম এটা তোর মোবাইল। তখন মোবাইলটা চালু করি, মোবাইলের কোনো লক ছিল না। তারপর তোর আর ওই মেয়ের সব কিছু দেখি। তাহলে সেদিন কি হয়েছিল তোমাকে আমি সব খুলে বলছি। তুমি দেখো, এখনও আমার মাথায় ব্যান্ডেজ আছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার ব্যান্ডেজ খুলে দেখো। তারপর মুনিয়াকে সব কিছু খুলে বললাম। তা না হয় বুঝলাম, তাহলে ওই মেয়ের সাথে এসব কি? আমার মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলার পর আমার সাথে এসব করেছে। তুমি দেখো, একটা ছবির মধ্যে আমার চোখ খোলা নেই। তাহলে বোঝো কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাহলে তোমাকে কে ফাঁসাবে? আমার মনে হয় এসব কিছু মারিয়ার কাজ। ওদিন যে মেয়ে আমাকে ফোন দিয়েছে সেই মেয়ের সাথে মারিয়ার গভীর বন্ধুত্ব। আমার মনে হয় ওই মেয়ে সহ মারিয়া এসব করেছে। তাহলে মেয়েটা কে? মেয়েটাকে আমি চিনি না। তুমি আমাকে অবিশ্বাস কিভাবে করলে? যে আমি তোমার সাথে প্রেম করে আজ পর্যন্ত তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে হাত দিইনি, সেই আমি এসব কেমন করে করব? আমার ভেতরে যদি অন্য কিছু থাকতো তাহলে কখনো তোমাকে আমার আগের বিয়ের কথা বলতাম না। আমি কি করব? তোমাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষের এমন কিছু দেখলে কোনো মেয়ে সহ্য করতে পারে না। আমি তোমাকে ওই দিন রাতে অনেকগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো নাই। পরের দিন যখন মোবাইলে এসব দেখি তখন অনেক কান্না করি। এর পরের দিন তোমার মোবাইল আমার কাছে আসে। তারপর আমি আর 1 মিনিট মামার বাসায় না থেকে নিজের বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আব্বুকে বলে বিয়েটা আমি মানা করে দিই। মুনিয়া, তুমি এই বিয়েটা করো না। আমি তোমার কাছে সব সত্যি নিয়ে আসবো। তুমি আমাকে কিছুদিন সময় দাও। তুমি যদি সব সত্যি আনতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আর যদি না আনতে পারো তাহলে আমাকে ভুলে যাও। আমি অন্য ছেলেকে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি তোমাকে 5 দিনের ভেতরে সব সত্যি এনে দেখাবো। তুমি আমার জন্য 5টা দিন অপেক্ষা করো। ঠিক আছে, তোমাকে 5 মিনিটের সময় দেওয়া হলো। 5 মিনিটের ভেতরে না আসলে আমাকে তুমি পাবে না। ঠিক আছে। এই বলে মুনিয়াদের বাসা থেকে বেরিয়ে আসলাম। ছেলেপক্ষ আমার দিকে তাকিয়েছিল। আমি কোনো কথা না বলে বাইরে এসে গাড়ি নিয়ে যশোর উদ্দেশ্যে রওনা দিলাম।
আর ওদিকে মুনিয়া ছেলেপক্ষের সামনে গিয়ে পড়ল, আমি এখন বিয়ে করতে পারবো না। একটু আগে যে ছেলেটা আসলো আমি তাকে অনেক ভালোবাসি। কিছু ভুল বোঝাবুঝির কারণে তার সাথে বিয়েটা না করি। তাকে আমি 5 দিনের সময় দিছি। সে 5 দিনে সব সত্যি আমার সামনে আনবে, তারপর আমি তাকে বিয়ে করব। আর যদি না আনতে পারে তাহলে আমি আপনাদের ছেলেকে বিয়ে করব। এই বলে মুনিয়া রিচের রুমে চলে গেল। আর ছেলেপক্ষ বাসা থেকে বেরিয়ে গেল। মুনিয়ার আব্বু আম্মু মুনিয়ার রুমে গেল। এটা তুই কি করলি? এমন একটা ভালো ছেলে কোথাও পাবি? তুই তাদের মানা করলি কেন? ছেলেদের বাহিরে ব্যবসা আছে, অনেক টাকার মালিক। তুই এটা কি করলি মুনিয়া? বাবা, আমি রাসেলকে ভালোবাসি। কিছু ভুল বোঝাবুঝির কারণে বিয়েটাতে না করে দেই। কি হয়েছে তোদের মধ্যে? সেটা পরে বলবো, আগে তোমরা 5 দিন অপেক্ষা করো। রাসেল যদি 5 দিনের ভেতরে না আসে তাহলে আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব। কি জানি তোদের মধ্যে কি হয়েছে। রাসেল ছেলেটাকে আমাদের পছন্দ, কিন্তু তোর কথার কারণে তাদের না করে দেয়। আব্বু আম্মু, তোমরা আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। মুনিয়ার আব্বু আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে আমার বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। আসার সময় মুনিয়াকে বলেছি মোবাইলটা চালু করে রাখতে, আর আমার মোবাইলটা নিয়ে এসছি। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, কিছু জানতে পারলি? মনিয়া কেন বিয়েটা মানা করছে? আম্মু, আমি সব কিছু জানতে পেরেছি। তোমাকে আমি সব কিছু পরে বলবো। আমাকে এই সত্যিটা বের করতে হবে, কি আমার সাথে এমন করছে। কে তোর সাথে কি করেছে? সেটা কিছুদিন পর জানতে পারবে। তুমি টেবিলে খাবার দাও, আমার অনেক খিদে লেগেছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে খাবার টেবিলের সামনে চলে গেলাম। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি চাইলেই মারিয়াকে ওপরে গিয়ে ধরতে পারি, কিন্তু কী প্রমাণ নিয়ে তাকে ধরবো, তাই চিন্তা করছি। অফিসে সে মেয়েটাকে আগে ধরবো, তাকে আটকে সব তথ্য বের করব। এখন আমাকে কালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মুনিয়া ফোন দিয়েছে আমাকে। আমি ফোন ধরার পর মুনিয়া বলল, বাসায় গেছো ঠিক মতো? আগে বলো, আমার ফোনে কেন ফোন দিয়েছো? আমি তো একটা খারাপ ছেলে। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। এত কথা বলতে বলেছি? 1 ঘন্টা হবে এসছি। খাবার খেয়েছো? কি করো এখন? খাবার খেয়ে রুমে এসে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, পরে কথা বলবো, তোমার কাজ চালিয়ে যাও। এই বলে মুনিয়া ফোনটা কেটে দিল। আমি জানি মুনিয়া, তুমি আমাকে ভালোবাসো, শুধু রাগ আর অভিমান করে অন্য ছেলেকে বিয়ে করবে বলছো। আমি সত্যিটা জানার পর তোমাকে কষ্ট দেব, কারণ তুমি আমাকে বিশ্বাস না করে ছবি দেখে বিশ্বাস করেছো। আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে ঢুকে দেখি মারিয়া ওই মেয়েকে খুশি খুশি লাগছে। আমি কেবিনে আসার সময় ওই মেয়েকে আমার কেবিনে আসতে বললাম। নিজের কেবিনে এসে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর ওই মেয়েটা অনুমতি নিয়ে আমার কেবিনে ঢুকলো। দেখে বোঝা যাচ্ছে কি জানি চিন্তা করছে। আমি মেয়েটাকে বললাম, আপনার নামটা তো জানা হলো না, কী নাম জানো আপনার? স্যার, আমার নাম তিথি। ও, তা মিস তিথি, ওদিন রাতে আমাকে ফোন দিয়ে আপনারা কোথায় গেছেন? আসলে স্যার, আমরা ওই দিন ছেলেগুলোর হাট থেকে পালিয়ে বাসায় চলে আসি। পালিয়ে যদি আসতে পারতেন তাহলে আমাকে ফোন দিলেন কেন? আসলে স্যার, ওইখানে ছিল 3 জন, তাই তাদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছি। আমার প্রশ্নের উত্তর পাইনি। সত্যি করে বলুন, আমাকে কেন ফোন দিয়েছিলেন সেদিন? বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে ফোন দিতে বলি নাই। মারিয়া আমাকে বলেছে আপনাকে ফোন দিতে। ওকে ওয়েট, আমি মারিয়াকে ফোন দিয়ে আনছি। আমি ফিওনকে ফোন করে বললাম মারিয়াকে আমার কেবিনে পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পর মারিয়া অনুমতি নিয়ে আমার কেবিনে আসলো। আমার সাথে তুই এমন কাজ কেন করছিস? আমি কি করেছি? তিথি আমাকে সব বলেছে। বল, কেন করেছিস আমার সাথে? আসলে আমি তিথিকে বলে দিয়েছিলাম আমি মারিয়ার সাথে কথা বলার সময় সে যেন একটা কথা না বলে। তিথি আপনাকে কি বলেছে? তিথি আমাকে বলেছে তুই নাকি আমার পেছনে বাড়ি মেরেছিস। এটা আমি বিশ্বাস করি না। তিথি আপনাকে মিথ্যে বলেছে। আমি কেন আপনাকে মাথায় ভারী মারতে যাব? তাহলে আমাকে সাথে ফোন দিয়ে ওখানে আসতে বললি কেন? আমি মনে করছি ওই ছেলেগুলো আপনার সাথে খারাপ কিছু করবে, তাই আপনাকে ফোন দিতে বলেছি। কিন্তু পরে আমরা ওই ছেলেগুলোর হাত থেকে পালিয়ে চলে আসি। তুই সত্যি বলছিস? আমি এখানে মিথ্যে বলবো কেন? ঠিক আছে, এখন আসতে পারো তোমরা। তারা আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। তাদের দুজনকে কেমন চিন্তিত লাগছে। আমার মনে হয় এটা মারিয়ার কাজ। এখন আমাকে ওই মেয়েকে খুঁজে বের করতে হবে, তা না হলে কিছুই বের করা যাবে না। হাতে এখনও 4 দিন সময় আছে।
যেভাবে হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। আমার সাথে যে মেয়ের ছবি ছিল, আর ওইদিকে মারিয়া তিথির কথাগুলো শুনে আসছি। তুই একটা কথাও বললি না কেন? তুই আমার নামে রাসেলের কাছে কি বলেছিস? ও, তার মানে আমার থেকে কথা বাহির করার জন্য এইভাবে বলছে। কিন্তু রাসেল আমাকে কখনো ধরতে পারবে না। আমি যে এইসব করেছি সেটা সে কখনোই জানতে পারবে না। মুনিয়াকে রাসেলের কাছ থেকে আমি সরিয়ে ছাড়বো। যদি কোনো সময় বস সত্যটা জানতে পারে তখন কি করবি? রাসেল কখনো সত্যিটা জানতে পারবে না। তাই যেন হয়, তা না হলে তোর সাথে আমি ফেঁসে যাব। বিকালে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলাম। হঠাৎ রাস্তার পাশে একজনকে দেখে গাড়িটা দাঁড় করালাম। আমি গাড়ি থেকে নেমে ওর সামনে গেলাম। সে হয়তো আমাকে এখানে আশা করেনি। আমাকে দেখে চারদিকে তাকাতে লাগলো। আমি তার হাত ধরে ফেললাম। ধৈর্যহীন চঞ্চল মানুষটিকে একসময় সবচেয়ে বেশি ধৈর্য পরীক্ষা দিতে হয়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চিনতে পেরেছিস আমাকে? আপনাকে প্রথম দেখেই চিনে ফেলেছি। তাহলে বল, আমার সাথে এমন কাজ কেন করলি? কার কথা তুই এমন কাজ করলি? আপনাকে আমি সব বলবো, তবে আপনি আমার সাথে একটু এক জায়গায় যেতে হবে, তারপর সব কিছু খুলে বলবো। তোকে আমি কি করে বিশ্বাস করব? আমি আপনার গাড়িতে করে যাব। ঠিক আছে, চল। এতক্ষণ হয়তো চিনতে পেরেছেন মেয়েটাকে। মেয়েটার কেউ নয়, আমার সাথে ছবি তোলে সেই মেয়েটি। তার হাতে টিফিন বক্স দেখলাম, মনে হয় কার জন্য খাবার নিয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর একটা হাসপাতালের সামনে গাড়িটা থামাতে বলল। তারপর দুজনে গাড়ি থেকে নামলাম। আমাকে তার সাথে হাসপাতালের ভেতর নিয়ে গেল। তারপর একটা কেবিনে নিয়ে গেল। কেবিনের ভিতর ঢুকে দেখি আম্মুর বয়সে একজন মহিলা বেডে শুয়ে আছেন। উনি ঘুমিয়ে আছে। তখন মেয়েটি বলল, তো জানতে চাইবেন না কেন আপনার সাথে এমন করছি? বলুন। আমার নাম বিথি, একটা ছোটোখাটো অফিসে চাকরি করি। বেতন তেমন ভালো নয়। হঠাৎ আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার আম্মুকে দেখে বলেছে আম্মুর নাকি মাথায় টিউমার হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। আমার কাছে 2 লাখ টাকার মতো জমানো ছিল, কিন্তু বাকি টাকা কোথায় থেকে জোগাড় করব মাথায় কিছু আসছে না। একদিন আমার বান্ধবী তিথির সাথে দেখা হয়। তার সাথে মারিয়া ছিল। আমি তিথিকে সব খুলে বলি। তারপর মারিয়া বলে, তোমার আম্মার অপারেশনের সব টাকা আমি দেব, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আগে কাজটা বলুন, তারপর ভেবে দেখব। তোমাকে একটা ছেলের সাথে কয়টা ছবি তুলতে হবে, তাও ওই ছেলের উলঙ্গ শরীরে। তোমার গায়ে শুধু ব্রা আর পেন্টি পরা থাকবে। এটা আমি কখনোই পারবো না। ভেবে দেখো, এই কাজটা করলে তোমার মাকে বাঁচাতে পারবে, আর না হয় তোমার মাকে চিরতরে হারাবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু মরে গেলে মা পাওয়া যায় না। বাকিটা তোমার বুঝ, ভেবে দেখো। তারপর আমি অনেক চিন্তা করলাম। আমার মাকে বাঁচাতে হবে, তাই ওর কথায় রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আমি রাজি। আমার টাকা দেন। টাকা নিয়ে চিন্তা করিস না, আমাকে হাসপাতালে নিয়ে চল। তারপর আমি মারিয়াকে হসপিটালে নিয়ে আসি। মারিয়া ডাক্তারের সাথে কথা বলে, সব কিছু করে। আল্লাহ দিলে আমার আম্মু এখন মোটামুটি সুস্থ আছে। তার মানে এগুলো সব মারিয়ার কাজ? মারিয়া তাহলে আমাকে মিথ্যে বলেছে? মারিয়া আমাকে মিথ্যা বলেছে। এখন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। তোমাকে আমি কিছুই করব না। তুমি তোমার মায়ের জীবন বাঁচানোর জন্য এমনটা করেছো, তাই তোমাকে কিছু করলাম না। ঠিক আছে, আমি আসি। তোমার মায়ের খেয়াল রেখো। যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে আমার এই কার্ড নম্বরে ফোন দিও। এই বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। এতক্ষণ বিথি যা বলেছে সব কিছু ভিডিও করা আছে, সাথে বিথির আম্মুকেও করেছি। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম, আর ভিডিওটা মুনিয়ার মোবাইলে পাঠিয়ে দিলাম। মুনিয়া হয়তো এখন অফলাইনে আছে। আমি বাসায় এসে গাড়িটা পার্কিং করে মারিয়ার ফ্ল্যাটের দিকে গেলাম, কিন্তু বাসা তো তালা মারা, তাই নিচে চলে আসলাম। ও, আপনারা তো বলতে ভুলেই গেছি, মুনিয়াকে ভিডিও পাঠিয়ে মোবাইল অফ করে রেখেছি। আমি জানি মুনিয়া ভিডিও দেওয়ার পর আমাকে ফোন দেবে, তাই কিছুটা কষ্ট দিতে হবে ওকে। আমার কথা না শুনে অন্য ছেলেকে বিয়ে করতে চাই। দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তুই অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলি কেন? মাথায় এখনো ব্যান্ডেজ, আবার এত দেরি করে বাসায় ফিরলি? কি হয়েছে তোর? আমাকে কি খুলে বলবি? আম্মু, তোমাকে বলেছি না আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো। আর এখন আমি ঠিক আছি, কালকে ব্যান্ডেজ করব। আমি এখন রুমে গেলাম, ওই টেবিলে খাবার দাও বলে নিজের রুমে চলে আসলাম।
ফ্রেশ হয়ে খাবার খেয়ে টেবিলের সামনে চলে আসলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইলটা চালু করলাম। চালু করার সাথে সাথে কয়েকটা মেসেজ আসলো। মেসেজগুলো মুনিয়া করেছে। আপনাদের 2-3টা পড়ে শোনাই।